আমরা গত মাসে পেডিয়াট্রিক কেস টেকিং নিয়ে একদম বিগিনিং লেভেলের আলোচনা করেছিলাম। আমরা আজকে শুরুতেই ২-১ জনের কাছ থেকে একটু শুনবো। আমি দেখতে পাচ্ছি ডক্টর নজরুল ইসলাম আছে। আমি ডক্টর নজরুল ইসলামকে বলবো যে আপনি কি বুঝলেন পেডিয়াট্রিক কেস টেকিং এর গত ক্লাসে? আমরা খুব অল্প সময় আলোচনা করব। ৫-৬ মিনিটে আমরা এটুকু শেষ করে আমরা আমাদের আজকের লেকচার শুরু করব। ডক্টর নজরুল ইসলাম বলেন। এতটুকু বুঝতে পারছি যে আসলে আমরা আগে পরে যেভাবে মানে ক্লাসিক্যালি ট্রিটমেন্ট দেই সেটা থেকে অনেক বেশি ভিন্নতর। আর ব্যাপারটা যদি আমরা মানে ভালোভাবে উপলব্ধি করতে পারি তাহলে আসলে ট্রিটমেন্ট করাটা সহজ হয়ে যায়। কত লক্ষণের দিকে না যেয়ে আপনি যেভাবে আমাদেরকে আসলে মানে ড্রাইভ করেন সেভাবে যদি আমরা চেষ্টা করি, অবশ্যই মানে আমার ধারণা আমরা যদি আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে অল্প সময়ের মধ্যে সহজভাবে এই পেডিয়াট্রিক কেসগুলো আমরা সফলভাবে ট্রিটমেন্ট করতে পারবো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, দ্বিতীয়ত আমি আরেকজনের কাছ থেকে একটু শুনতে চাই। ডক্টর মাসুদ তালুকদার টাঙ্গাইল থেকে উনি যুক্ত হয়েছেন। ডক্টর মাসুদ তালুকদার আপনি একটু বলেন, আমরা আসলে কিরকম কি পড়ছি বা কিরকম কি এড করা যায় বা আপনার কোনো চাহিদা আছে কিনা? বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আসলে ভাই চমৎকার ক্লাস হচ্ছে। আমরা আসলে আপনার এই ক্লাসগুলো পাওয়াতে আমি মিনিমাম বুঝতে পারতেছি যে যেসব কেসগুলো আমরা করি এইসব কেসগুলোর মধ্যে অনেক সময় কৃত্রিম কিছু থাকে, কিন্তু আপনি যেটা শিখাইতেছেন সেটা প্রাকৃতিক। আর হোমিওপ্যাথি এইটাই আসলে হোমিওপ্যাথিক সম্পর্কে আমরা যে আমার গুরু ডাক্তার জি মওলা সাহেব একসময় বলতেন যে ওনার উস্তাদ অনেক দূরের থেকে বলতো যে জি মওলা বলতো এটা কোন রোগীর ওষুধ। তো জি মওলা সব বলতে পারতো না, পরে কাছে বলতো যে এটা মার্কসল, ওইটা অমুক, ওইটা তমুক। এরকম আমি আমার গুরুর কাছ থেকে যখন শুনছি তখন আমারও চিন্তা ভাবনা ছিল এমন কিছু শেখার। তবে আমি মনে হয় যে সেটা আপনার কাছে পাচ্ছি, এই জন্য ধন্যবাদ। চমৎকার হচ্ছে, এইভাবে হলেই ভালো, আর আচ্ছা, কিছু না। ধন্যবাদ ডক্টর মাসুদ তালুকদার। আমি আমাদের স্টুডেন্ট আমাদের কলেজের একজন আছেন, উনিও অনেক উৎসাহী এবং বেশ পড়ালেখা করেন। ডক্টর ডক্টর শওকত। জি স্যার। হ্যাঁ, আপনি একটু বলেন দেখি আপনি কি বুঝলেন? স্যার আমার কাছে তো রুগী ছিল, আমি মনে দিতে পারিনি। বলেন মানে কি বলবো, মানে প্রশ্নটা কি? কেমন ক্লাস আচ্ছা, হচ্ছে নাকি স্যার? গত মাসে যে আমরা ক্লাসগুলো করালাম পেডিয়াট্রিকের, আমরা যে স্টাইলটা চিন্তা করছি বা শেখানোর চেষ্টা করছি, আপনি কিরকম বুঝলেন সেটা একটু মূল্যায়ন করেন। জি স্যার, খুব সুন্দর আর কি। আমরা যে অ্যাজ ইউজুয়াল লেখাপড়া করে এসেছি হোমিওপ্যাথি নিয়ে, যে ফিজিক্যাল সিমটম, জেনারেল সিমটম, কি খায়, কিরকম আবহাওয়া পছন্দ করে, বংশগত প্রভাব, এই সবগুলোর দরকার আছে। কিন্তু আপনি যেসব মানে মাইন্ডের যে মানে কোরগুলো যে বলছেন, এইগুলো অনেক সুন্দর স্যার। আমি এখন আগের চেয়ে অনেক অ্যাডভান্স আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনার ক্লাস থেকে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি চর্চা চালিয়ে যান, অবশ্যই সাকসেস হতে পারবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ, দোয়া রাখেন স্যার। আচ্ছা, প্র্যাকটিস করেন এরকম একজন আমরা জানতে চাইবো। চাবি চাবি। ডক্টর বদরুল ইসলাম আমি দেখতে পাচ্ছি, আপনি কিছু বলবেন? ডক্টর বদরুল। ডক্টর বদরুল মনে হয় বলতে চাচ্ছেন না। আমরা আমাদের সাথে কুমিল্লা থেকে সম্ভবত জয়েন্ট হয়েছেন। হ্যাঁ, ডক্টর হুমায়ুন কবির। আমি ডক্টর হুমায়ুন কবিরকে অনুরোধ করবো, একটু বলেন প্লিজ আপনি কি বুঝছেন বা কেমন কি ইয়ে হচ্ছে। ডক্টর হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। বুঝতে পারছি বলতে স্যার, একটা জিনিস আমি খুব গভীরভাবে লক্ষ্য করলাম, সেটা হলো এনিমিনির যে থিওরি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তো আমরা এর আগে যেভাবে ডাক্তারি করতাম সেখানে নামই মাত্র বলতাম বা জাস্ট কথাই বলতাম ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। বাট প্রত্যেকটা ক্ষেত্রে আসলে রোগকেই প্রাধান্য দেওয়া হতো, রোগের হ্রাসবৃদ্ধি নিয়ে আমরা পড়ে থাকতাম বেশিরভাগ। এবং আমাদের আগের একটা পূর্ববর্তী ধারণা ছিল হ্রাসবৃদ্ধি ইজ দ্য কি টু মেডিসিন। তো সেক্ষেত্রে এখন দেখতেছি হ্রাসবৃদ্ধি বা রোগভিত্তিক যেসব সিমটমগুলো আছে, লক্ষণগুলো আছে, সেগুলো একেবারেই ওই
রোগের নামে চিকিৎসা করা থেকে আরেকটু আপডেট সংস্করণ ছাড়া কিছুই নয়। সেখানে পেশেন্টকে আবিষ্কার করার যে বিষয়টা, এটা স্যার একবারে সম্পূর্ণ আমি এখান থেকে পাচ্ছি। ট্রিট দ্য পেশেন্ট, এই পেশেন্টটাকে চিনতে গেলে আপনার এই পদ্ধতিকে অবশ্যই অনুসরণ করতে হবে। ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ। খুব সুন্দর বলেছেন আপনি, খুবই সুন্দর বলেছেন। আমরা আসলে এই উপলব্ধিটাই করাতে চাচ্ছি। আমরা তো আসলে লাইন বাই লাইন সবকিছু শেখাই দিতে পারবো না, কিন্তু কোন জায়গা থেকে দেখতে হয়, কোন জায়গা থেকে পড়তে হয়, কোন জায়গা থেকে বুঝতে হয়, আর কোন জায়গায় রুগী ধরতে হয়, এইরকম যদি আমরা মানে আপনাদের মধ্যে একটু ঢুকাই দিতে পারি, একটা স্পৃহা যদি, একটা উদ্দীপনা যদি তৈরি করতে পারি, তাহলে আমি মনে করবো যে আমি সাকসেস হয়েছি। বাদ বাকিটা আপনাদের অটোমেটিক হয়ে যাবেন। হ্যাঁ, আমি একজনকে হাত তুলতে দেখলাম, ডক্টর নুরুন এজাজ। আচ্ছা, আপনি বলেন প্লিজ। গুরুজি, আমি যখন প্রথম এইটা হোমিওপ্যাথিক নিয়ে পড়াশোনা শুরু করি, তখন বেশিরভাগ বইগুলোতেই দেখি যে লেখা আছে যে রোগীর চিকিৎসা করতে হবে, রোগের না। কিন্তু বইগুলোতে এমন ভাবে আমার কাছে অ্যামালগেট হয়ে যেত যে আমি আসলে বুঝে উঠতে পারতাম না যে চিকিৎসাটা কি হবে, শুধু ওষুধের নামগুলোই আসতো। আপনার কাছে ক্লাস করে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে একটা কুলু। মনে করেন রোগীর আচরণ দেখে বা তার যে কোনো একটা অঙ্গভঙ্গি দেখে আমি একটা কুলু ধরবো, কুলু ধরার পর রেপার্টরি থেকে সাহায্য নেব, বা ওই কুলুর উপর ভিত্তি করে এটা আমার জন্য খুবই ইজি হবে যদি আমি এর বিষয়ে আরো পড়াশোনা করি বা আপনার আরো ক্লাসগুলো করি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনিও খুব সুন্দর বলেছেন বিষয়টা। তাই ক্লু, খুব সুন্দর ওয়ার্ড ইউজ করছেন, ক্লু। একটা ক্লু পেলাম, ক্লু পেয়ে আমি মনে করলাম ক্লুটা হলো নেট্রামিউরের। তাহলে আমি আরো কিছু যুক্তি ওখানে খাড়া করায়, মানে কালেক্ট করে, খাড়া তো আমার ইচ্ছা মতো হবে না, রুগী থেকে কালেক্ট করতে হবে। কালেক্ট করে সেটাকে ভেরিফিকেশন করে কোনটা নিব, কিছু নেব, কিছু নেব না, এলিমিনেট করে ওটাকে কোনটা গুরুত্ব পাবে বেশি, সেগুলাকে নিয়ে আমি যখন একটা চিত্র তৈরি করব, তখন দেখা যাচ্ছে যে অরিজিনাল একটা নেট্রামিউর হয়ে গেল। খুব সুন্দর। এই এই অনুভূতিটাই তো আসলে বিশাল। 5-6 বছরের অনুভূতি আমার নিজেরই লাগছে যে আসলে করতেছিটা কি, আমি করছি কি, আমার উদ্দেশ্যটা কি, এটা বুঝতেই তো আমার 5 বছর চলে গেছে। হ্যাঁ, তো যাক, আমি অনেক মানে কি বলবো, গ্রেটফুল টু গড যে আপনাদেরকে পেয়েছি, যে আপনারা খুব ইজিলি জিনিসগুলোকে পিক করতে পারছেন। হ্যাঁ, এবার একজন স্টুডেন্টদের মধ্যে থেকে জানাবো, মানে যারা একদম কারেন্টলি স্টাডির মধ্যে আছেন। আমি আবারও রাজশাহী কলেজেই আসলাম। ডক্টর, উনি এখন অবশ্য ডক্টর হননি, আমাদের স্টুডেন্ট আখতারুজ্জামান। আখতারুজ্জামান, প্লিজ বলেন। আবু আহমেদ আখতারুজ্জামান, কি বলার সুযোগ আছে? আচ্ছা, যদি সুযোগ না থাকে তাহলে আমরা আরেকজনের কাছে চলে যাই। আমরা কাউসার ভাই, আমি কিছু বলবো? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বলেন। যদিও অনেক কথা, মানে অনেক সংক্ষেপে বলেন, কথা, সংক্ষেপে বলেন। আসলে কি জানেন, এই আমার চিকিৎসা লাইফ প্রায় 24 বছর, মানে পাশ করার পরে, 99-তে পাশ করার পরে। আচ্ছা, তো আসলে ছাত্র হিসেবে খুব ভালো ছিলাম, ভালো জায়গায় চান্স মানে পড়তে আসলাম হোমিওপ্যাথি। আর হোমিওপ্যাথি পড়তে এসে আমি বন্ধু বান্ধবকে বলতাম না যে আমি কি করি, বা আমার গ্রামের লোকজনও জানে না যে আমি কি করি। তো ঢাকায় আছি, ঢাকায় যেহেতু আমার ওয়াইফও বিএসএমএস ডক্টর, ঢাকায় বাড়ি থেকে হয়েছে, ছোটখাটো একটা বিজনেস করি, এভাবে পরিচয় দিয়ে যাচ্ছে। হুম, যাই হোক, এই যে হোমিও একটা ডাক্তার, একটা হীনমন্যতায় ভুগতাম এতদিনও। হ্যাঁ, যে এটা কি করতেছি কি, যার ফলে আমি কিন্তু ভালো কলেজে, হোমিওপ্যাথি কলেজে চান্সও নেই, যে এই হোমিওপ্যাথি পড়িয়া নিজেই ধ্বংস হয়েছি, আর মানুষকে আর এই বিপথে আনবো না, মানে আপনি মানে কাকে এরকম সাজেশন একটা। দিতেন না? না, হোমিওপ্যাথি ডিনাই করতাম। হুম। তো যাই হোক, এই যে আপনার ক্লাস করার পর থেকেই জানছে যে আসলে এতদিনে আমি প্রকৃত একটা পড়াশোনা করছি বা করে আসছি, আসলে জানতাম না বিধায় হ্যাঁ, আমি এটাকে নেগলেক্ট করছি। আসলে যে এটাই রিয়েল, এখন সত্যিকার অর্থে উপলব্ধি করা শিখছি শুধুমাত্র আপনার ক্লাস থেকে, এবং নিজেকে আমি খুব প্রাউড ফিল করি, এবং এই লাইনে আমি আরো অনেক মানুষকে ইনভলভ করার চেষ্টা করি, এবং এখন পরিচয় দিই যে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার। আগে পরিচয় দিতাম না, ইয়েস। আগে পরিচয় গোপন রাখতাম। যাই হোক, এটা আপনার আহ, কৃতিত্ব, আমারও ইয়ে আর কি। তো ভালো খুবই থাকবেন, এই আর খুবই কি। সুন্দর। এটাই হলো স্পিরিট। যখন আমার মধ্যে কনফিডেন্স থাকবে না যে আমি পারবো, আই ক্যান ডু,
হ্যাঁ আমার দ্বারা হবে, তখন তো একদম বুক ফুলায় কোন জায়গায় কি হবে, কোন কোন জায়গায় কি করতে হবে, আমি পারবো। এই কনফিডেন্সটাই আনতে হবে। এই কনফিডেন্স যার মধ্যে আসবে ডেফিনেটলি সে অনেক দূর যেতে পারবে, অনেক দূর। আমরা বাংলাদেশে আসলে কি হয়ে যায়, মানে আহ, বাংলাদেশের নাম কাদের হয় কি হয় না আমি এদিকে যাচ্ছি না, কিন্তু ওই জায়গায় যেতে গেলে আপনার যাদের মধ্যে এই কনফিডেন্সটা চলে আসবে ডেফিনেটলি সে ওই জায়গায় যেতে পারবে। ঠিক আছে, আমরা আরেকজন হাত তুলেছেন, মোদাব্বের হোসেন, জি বলেন। আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার, ভালো আছেন? হ্যাঁ আছি, বলেন, কুইক বলে ফেলেন। স্যার, স্যার আসলে বিষয়টা কি, আমি তো ছোট বাচ্চার দেখার ক্ষেত্রে খুব জটিলতায় পড়ে যাইতাম। তো আপনার ক্লাসগুলো করার মাধ্যমে যে নতুন যে বিষয়গুলো আমি বুঝতে পারছি, এটা একদম অভাবনীয়। যে আসলে ছোট বাচ্চার ক্ষেত্রে যে এই বিষয়গুলো নিয়ে যে দেখা যায় তাদেরকে চিকিৎসা করা যায়, এই বিষয়টা ধারণার বাইরেই ছিল। আমি আসলে এইভাবে কোথাও পাই নাই যে আসলে বন্ধুর সংখ্যা জানার মাধ্যমে, লেখা লিখতে বলার মাধ্যমে যে তার লেখার স্টাইল বা কিভাবে লিখতেছে, বা পেজ বারবার নষ্ট করতেছি না, কাটতেছে কিনা, বা তার কিউরিসিটি, অ্যালার্টনেস, বসার স্টাইল, তারপরে মর্নিং জেস্চার, বা তার আদি জানার যে এই যে বিষয়গুলো, মানে এগুলো না আমার ধারণার বাইরে ছিল। যে এইভাবে যে রোগী দেখা যায়, ছোট বাচ্চাকে যে একটা পর্যবেক্ষণ করা যায়, যেটা ধারণার বাইরে ছিল। স্যার খুবই সুন্দর হচ্ছে, আশা করছি আরো সামনে খুব সুন্দর হবে। এই পর্যন্ত। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর মোদাবের হোসেন। আর কেউ কি সুযোগ নিতে চান? আমার মনে হয় সময় 5 মিনিট এক্সট্রা করে ফেলেছি। আচ্ছা, ডক্টর প্রীতম, জি বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার না, আসলে সেকেন্ড ইয়ারে মাত্র। আচ্ছা, সেকেন্ড ইয়ার, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, হবু ডাক্তার, হ্যাঁ বলেন প্লিজ। গুরুজি আসলে পাগল ছিলাম, এখন একটু খেপামি করি আর কি, যে কারণে সবাই একটু খেপা বলে, তো হয়তো অনেক সময় খেপার মতোই কথা বলে ফেলি। তো ওই ক্লাস করার পরে যেটা হয়েছিল, আমার তো আমি লিখছিও যে আমার চুল ওড়া শুরু করছে, তো ওই তারপর থেকে আমি ক্লাসে বসলে টুপি পরে বসি, যাতে আমার চুল উড়ে না যায়। এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে ওই এক ভাই বললেন যে জানান না, আমি আসলে জানাই না, আমার কেউ জানেই না যে আমি আসলে ডাক্তারি পড়ি। আমার পরিবারের কেউ জানে না, জানে আমি টেলিভিশন মিডিয়ায় কাজ করি, কিন্তু রাতে রাতে যে এটা পড়ি এটা আসলে কেউ জানে না। আর গুরুজি আসলে আপনার এখানে এসে আমি, আমার মনে হচ্ছে যে এমনি আগ্রহ অনেক বেশি, প্রচুর বই আমি কিনছি, প্রচুর পড়াশোনা করি, কিন্তু এখন ওইসব বই ফেলায় রেখে দিছি। অবজারভেশন অবজারভেশন অবজারভেশন, এটার পরে গুরুত্ব আছে। এই যে পড়তে যাই দেখছি যে ম্যাক্সিমাম ওষুধের একই রকম হচ্ছে লক্ষণ। তার মধ্যে দিয়ে আসলে পিকুলিয়ার লক্ষণটা খুঁজে বের করা এবং সেই পয়েন্টের উপর জোর দিয়ে যে একটা কাজ করা, সেটা গুরুজি আপনার কাছে এসে এই কয়টা দিনের ক্লাস আমি বুঝতে পেরেছি। এখন সাহস হয় যে বাচ্চাদেরই ট্রিটমেন্ট দিব। আমার বাচ্চারা আমি ওষুধ ঘরে থাকলেও দিই না, বাসার স্যারে ফোন দেই, না হলে কাশ্মীর আপারে ফোন দেই। অনেক সময় মনে হয় যে গুরুদের একটু ফোন দিয়ে দেখি, ব্যস্ত তো সাহসে কুলায় না, দেই না, বা মেসেজ পাঠাই, এরকম ভাবি। তো আসলে কৃতজ্ঞ আপনার মতো গুরুজি পেয়েছি। তো সাহস অনেক বেড়ে গেছে, এইটুকুই শুধু বললাম এই কয়টা দিনের ক্লাসে, এবং আমি ধন্যবাদ। আমার সাহসটা অনেক বাড়তেছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। স্পিডটা ধরে রাখেন, হ্যাঁ কখনো ডিসহার্টেড হবেন না, স্পিডটা ধরে রাখেন সবসময়। তো মানুষ, মানুষের মাইন্ডের পিক সমান থাকে না, আমার নিজেই থাকে না। গত মাসে আমার ক্লাস নিতে ইচ্ছা হচ্ছিল না, তো হয় এরকম, কিন্তু স্পিডটাকে ধরে রাখতে পেরে এবং ওই গন্তব্যে যাওয়াটাই হলো একটা বড় বিষয়। আর যেটা বললেন যে যেই মেডিসিনই পড়ি, সেটাই এই যে আমাদের ডক্টর আমিনুল ইসলাম আছে টাঙ্গাইল, উনি বলেন যে সব যেটা পড়ি সেটাই হচ্ছে আমার মনে হয়। কিন্তু আপনি শিখেছেন তখনই যখন আপনার মনে হবে যে আমি এটা না, হ্যাঁ আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, তখন হচ্ছে মনে হবে যে আপনি মোটামুটি কিছুটা শিখতে পারছেন। তো যাক, আমরা অনেকখানি দরকার আছে ওয়ার্ম আপ ক্লাস। এটা ওয়ার্ম আপ ক্লাসে আসলে প্রথম দিনই অনেক লোড নিয়ে পড়া হবে না ডেফিনেটলি, কিন্তু আহ, আমি আমার বাচ্চাকে দিতে পারবো যখন মেডিসিন, হ্যাঁ তখন তার মানে কি আমি আমার বাচ্চাকে তো অবশ্যই বিষ খাওয়াবো না, আমি আমার বাচ্চাকে অবশ্যই খারাপ কিছু দিব না। আপনার মধ্যে যখন কনফিডেন্সটা চলে আসবে না, আমি কনফার্ম এই বাচ্চাকে আমি এই ওষুধ দিব এবং এটা ট্রিট, ধরুন কথা কথা সিফিলিন, আমার বাচ্চাকে আমি সিফিলিন দিব, হ্যাঁ।
এই কনফিডেন্সটা যখন আমার মধ্যে চলে আসবে তখন বুঝে নেবেন যে না আপনার মধ্যে কিছু একটা হয়েছে। গত রাত্রে আমাকে 2:30টার সময় ফোন দিয়েছে একজন ভদ্রলোক। 2:30 3টার দিকে ফোন দিয়ে বলে যে ভাই আমার মেয়ের তো খুব খুব শরীর কাঁপছে। সে অন্য একটা মেথড ফলো করে আর কি। তো সে তো ওষুধ টষুধ দিয়েছি, ইয়ে হয়নি। তার মানে তার ওষুধ হলো আইদার ওই হাইড্রোফোবিনাম না হলে সরিনাম, এগুলা কিন্তু দেওয়া হয়ে গেছে। প্রচন্ড কাঁপছে, কাঁপতেছে, আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছে, ভাই আপনি আমাকে একটু হেল্প করেন প্লিজ। আমি বললাম যে আপনি মেলা ওষুধ দিয়ে দেন, আমি কি আর ওইভাবে ইয়ে করতে পারবো? বলছে না না, আপনার যেটা মনে হয় সেটা দেন। হ্যাঁ, এটা কখন থেকে হচ্ছে? বললো যে মনে হয় 11টা বা এরকম সময়। 11টা বললো না, যাক ওরকমই আর কি, 10টা 11টা। সে কিন্তু অলরেডি তার মেডিসিন গুলা তার ইয়েতে দিয়ে দিয়েছে। তো তারপরে আমি বললাম কেন, কি হলো? বললো যে আর বলেন না, সন্ধ্যা থেকে ওই পরীক্ষা নিয়ে, মানে ম্যাট্রিক পরীক্ষা দিবে আর কি। সামনে কি ম্যাট্রিক পরীক্ষা না, ম্যাট্রিক পরীক্ষা দেবে। তো ম্যাট্রিক পরীক্ষা নিয়ে সে খুব বলতেছিল, আর কি কি সব বললো। দিয়ে মোটামুটি আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বললে ওষুধ দিবেন ওইভাবে? বলছে হ্যাঁ আপনি বলেন, আপনাকে তো ফোন দিয়েছি, আপনি যা বলবেন তাই দিব। তো একবার হঠাৎ করে মনে হলো একটু কমন হিট অর মিস করি, ইথুজা দিই। ইথুজা আছে? বলছে না ইথুজা না, আমার এগুলো মেডিসিন থাকে না। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়ান আমি একটু রেপার্টারি করি। তো ওনাকে থামাই দিলাম, দিয়ে আমি রেপার্টারি খুঁজে আমি কয়েকটা জিনিস দেখলাম, দেখে তাকে মেডিসিন দিলাম হচ্ছে অ্যাকোনাইট। হ্যাঁ, অ্যাকোনাইট দিলাম। অ্যাকোনাইট আছে? হ্যাঁ আছে। কত? 30 আছে। তাহলে 30 দেন, 1 কাপ পানিতে গোলান, গোলায় ঘন ঘন 1 চামচ 2 চামচ দেন। আমার কিন্তু একটু টেনশনই লাগতেছিল যে মেয়ের সাথে তো কথা বলিনি, তার অ্যাটিটিউড কিছু শুনলাম। মা ওইদিকে ইয়ে করতেছিল সেটাও শুনলাম। ফোন তার ছোট ভাই দিয়েছিল, সে তার কাছেও একটু বুঝলাম আর কি। তো দেওয়ার আমি একটু কাজ করছিলাম, মোটামুটি 5-7 মিনিট পরে ফোন দিয়েছে। তা আমার ফোন দেখে তো পুরা আমি নিজেই ঘেমে গেছি যে আল্লাহ আবার কি হইলো, খারাপ কিছু হলো নাকি। দিয়ে মানে সাথে সাথে মানে ফোন দিয়ে বললো যে ভাই ওষুধ 1 চামচ দেওয়া মাত্রই ওর ঠক 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 করে কাঁপুনিটা কমে গেছে, এখন মোটামুটি জ্বর আছে, কিন্তু আর ওরকম করছে না, চুপচাপ আছে। আমি বললাম যে আপনি করেন, ওকে সান্ত্বনা দেন যে মা তুমি টেনশন করো না, তোমার পরীক্ষা অনেক ভালো হবে, তুমি খুব ভালো করবা, তোমার খুব ভালো প্রিপারেশন হয়েছে, ভালো মেয়ে। এগুলো ভালো ভালো করে বলেন। কেন বলবেন? কারণ এখন এই কোল্ড ড্রিঙ্কস চাই, এটা হলো তার কোল্ড ড্রিঙ্কস। তাকে সান্ত্বনা, আপনাকে ওইভাবে সান্ত্বনা দিতে হবে, তাকে লাইট দিতে হবে, লাইটে নিয়ে যেতে হবে, এইভাবে ওনাকে বললাম, বলে করলাম। আজকে সকালে আমি আবার ফোন দিলাম, মনে হয় 12টা 12:30। তো বললো যে ভাই ওই মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই জ্বর ছেড়ে গেছে, 102 বা সামথিং জ্বর ছিল, ওটা চলে গেছে। তো এই যে এই বিষয়গুলা মানে যদি জানা যায় যে কি কারণে অ্যাকোনাইট, কিভাবে কি হলো, অ্যাকোনাইট কি চাই, তাকে ওষুধের বাইরেও আর কি দিতে হবে, হ্যাঁ, এই বিষয়গুলো যদি আমরা জানি, এগুলাকে যদি করি, তাহলে এগুলো ম্যানেজমেন্ট হিসাবে করে নেওয়া যায়। তো যাক, আমি একটু আমার এক্সপিরিয়েন্স, একদম কারেন্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। অ্যাকোনাইটের কেস আমি তখন আরো বিস্তারিত আলোচনা করব, কি করে, কিভাবে কি হয়। সেটাই, মানে জ্বরের প্রথম অবস্থায় কিন্তু আমি দিইনি। অলরেডি ধরেন যে হাইড্রোফোবিনাম খাইছে, তারপরে সরিনাম বা সিফিলিনাম তো কিছু একটা খাইছেই। এত খাওয়ার পরে আমি তাকে যখন অ্যাকোনাইট দিতে পারলাম, তার মানে আপনারাও পারবেন, এবং সেটা অবশ্যই ডেফিনেটলি কাজ হবে। এই হলো বিষয়। তো আমরা গত মাসে চিলড্রেন বা চাইল্ড নিয়ে আলোচনা করেছিলাম, চাইল্ড কি, তাই না? তো গত মাসে ছিল একদম ইনিশিয়াল স্টেজে আলোচনা, ইন্ট্রোডাক্টরি আলোচনা। আজকের আলোচনাটা হবে হচ্ছে একটু আরেকটু উপরে, হ্যাঁ, একটা ক্লাস উপরে। তো চাইল্ড বলতে আমরা কি বুঝি? চাইল্ড বলতে গত মাসের ইয়েটা আমি আর বলতেছি না, এই মাসে এটা চিলড্রেনের কথা ভাবেন। চাইল্ড বা চিলড্রেন, চাইল্ড হলো সিঙ্গুলার, চিলড্রেন হলো প্লুরাল, ঠিক আছে? তো চিলড্রেন কি হচ্ছে? চিলড্রেন হলো কাদামাটির মতো, তাই না? কাদামাটি তো বুঝেন, কাদামাটি কি? কাদামাটিতে আমরা কি করি? কাদামাটিতে আমরা দেখা যাচ্ছে মূর্তি বানাচ্ছি, স্ট্যাচু বানাচ্ছি, হাঁড়ি পাতিল বানাচ্ছি, তাই না? আমরা বিভিন্ন শেপ দিতে পারি কাদামাটিকে। কিন্তু শক্ত যদি হয়ে যায় মাটি,
তখন কিন্তু আমরা শেপ দিতে পারি না। পারি? অবশ্যই পারি না। আপনি মাটির দলা, একদম শক্ত একটা দলাকে আপনাকে যদি দেওয়া হয় যে এটাকে একটা সুন্দর করে শেপ দেন, আপনি পারবেন পারবেন কেটে কুটে ইয়ে করে ঘষে মাজে, কিন্তু কাদা মাটিতে আপনি ইজিলি শেপটা দিতে পারবেন। তো এই চিলড্রেনরা প্যারেন্টসদের কাছ থেকে শেখে। তাদের ফার্স্ট টিচার হলো প্যারেন্টস, তাই না? তার আইপিআর কি বলেছিলাম, ফ্যামিলি মেম্বার, তার এনভায়রনমেন্ট, সেখান থেকে শেখে। তারা দেখে, তারা যা দেখে সব সময় সেই জিনিসগুলো তাদের উপরে রিফ্লেক্ট হয়। এটা খুব ভালো করে মাথায় রাখেন। তারা যা দেখবে এনভায়রনমেন্টে, প্যারেন্টসদের কাছ থেকে, আইপিআর থেকে, সেইটা তার ক্যারেক্টারের মধ্যে, তার আচরণের মধ্যে রিফ্লেক্ট হবে। আপনারা যদি এমন বাচ্চা দেখেন যে ওই বাচ্চার মা অনেক ভয় পেয়ে আছে, অনেক ঘাবড়ায় যায়, আছে কিন্তু আমাদের মধ্যেও, আমাদের এখানে যারা আছেন, এখানেও হয়তো এক দুইজন থাকতেও পারেন, একটু কিছু বাচ্চার বাবা আমার বাচ্চার কাশি হয়ে গেছে, কি বলো, চল 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 ডাক্তারের কাছে নে, হাঁচি দিয়েছে, সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়াই দিচ্ছে। আছে কিনা আমাদের এরকম প্যারেন্টস? আমরা পাই কিনা? ডেফিনেটলি পাই। তো মায়ের মধ্যে গভীর রিয়াকশন হয়, যে মায়ের মধ্যে গভীর রিয়াকশন হয় বাচ্চাদের নিয়ে, ওই বাচ্চা কিন্তু ওই রকমই ভয় পাবে, কারণ মায়ের কাছ থেকে তো শিখছে। ধরেন যে একটা ডাক্তার ফ্যামিলির বাচ্চা, যে বাচ্চা ছোটবেলা থেকেই অসুখ বিসুখ নিয়ে তার কোনো টেনশন বাবা মাকে হতে দেখেনি, কারণ ডাক্তার তো, বাবা মা ডাক্তার, তারা তো জানে এটার কি হবে কি হবে না, ঠিক আছে? তো কিছু হলে বেলায় তুই ওই ওষুধটা খেয়ে নে, প্যারাসিটামল খেয়ে নে, বাস হয়ে গেল। নিজেও খাওয়াই দেয় না। ডাক্তার ফ্যামিলি গুলো তো এরকমই হয়, কারণ তারা, তাদের মধ্যে ওই ভয়টা তো কাজ করে না। 1 ঘন্টা রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। মাথা ব্যথা করতেছে, মোবাইল বন্ধ, টিভি বন্ধ, যাও শুয়ে পড়ো। ইনফ্লুয়েঞ্জা হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, প্যারাসিটামল খাও, জ্বর আসলে 7 দিন পরে এমনি ঠিক হয়ে যাবে। এই বাচ্চার, যেহেতু ডাক্তার বাবা মা, এরা কিন্তু তাদেরকে ডাক্তারের কাছে, ইয়ের কাছে নিয়ে যাবে না, বা ব্লাড টেস্ট করতে চাইবে না, বা প্রথমে অ্যান্টিবায়োটিক দিবে না। এটা খুবই স্বাভাবিক। তো এই জিনিসটাও কিন্তু বাচ্চার মধ্যে রিফ্লেক্ট হয়। আমার একটা ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমার আজ থেকে মোটামুটি প্রায় 14-15 বছর ভাবে আমি আমার দাদা বাড়ি গেছিলাম। তো যেহেতু মাটির বাড়ি, উপরে ফ্যান লাগানো আছে, তো রাত্রেবেলা আমি তো অভ্যস্ত ওইভাবে না, আমি যেহেতু যাইও না, আমার ইন টোটাল আমার লাইফে হয়তো 1 মাস হিসাব করলে 1 মাসও হবে না আমি থেকেছি। হ্যাঁ, তো ঘুমের ঘরে আমি উঠে বিছানা থেকে মাথায় তুললাম, আর ফ্যান চলছিল স্পিডে, একবার খাট করে মাথায় এখানে লেগে গেল, এখন এখানে লেগে একদম এই লেয়ার, 3টা লেয়ার কেটে গেল, যে রক্ত এদিক দিয়ে পড়ছে। তো আমি এভাবে ধরে, আমার বাবা পাশে শুয়েছিল, তো এই সাথে করে যাক আমরা শহরে আসলাম। তো আমার হসপিটালে যাওয়ার কথা তখন মনে হয় না, আমার মনে হয়েছে আমার এক খালু আছেন, উনি অর্থোপেডিক্স এর ডাক্তার, তার কাছে যাই। তো আমি ফোন দিলাম যে খালু, আমার তো এই অবস্থা হয়ে গেছে। তো বললো তুমি ওই জায়গাটা ভালো করে চিপে ধরে থাকো, চিপে ধরে তুমি চলে আসো। আমি কিন্তু এভাবে চিপে ধরে আছি প্রায় 2 ঘন্টা ধরে, এইভাবে ধরে ওই খালুর কাছে চলে গেলাম। তো মানে যে জায়গায় বলতেছি, খালু ডাক্তার, তার মেয়ে ছোট, তখন হয়তো ক্লাস 3-তে পড়ে, হ্যাঁ 2 অথবা 3 বা 4-এই পড়ে ধরলাম, ছোট্ট মেয়ে। এখন আমাকে বলতেছে খালু যে তোমাকে এখন যদি হসপিটালে নিয়ে যাই, এখন সবকিছু অ্যারেঞ্জ করা ঝামেলা, তোমার আমি এই সেলাইটা আমি এখানেই করে দিতে চাচ্ছি। এটা একটা সেলাই, 3টা লেয়ার কেটে গেছে, সে পরিষ্কার করে দেখলো, তুমি যদি সহ্য করতে পারো তাহলে আমি এখানেই করে দেবো। আমাদের খালু যা করার করেন, আমার হসপিটালে যাওয়ার ইচ্ছা নেই। তো উনি করলেন কি, জাস্ট হচ্ছে এই জায়গায় চুলটুক কেটে ফেললেন, কেটে মানে তার তো অ্যাসিস্ট করা লাগবে, তো ছোট মেয়েকে ঘুম থেকে তুললো আর কি, তোলা মা এদিকে আয় তো। ছোট মেয়ে, কিন্তু একদমই ছোট মেয়ে, ক্লাস 3-তে পড়ে ধরে নেন। তো সে আসলো, এবং সে সেলাই করছে। সে আবার কি, আমার খালু আবার আমার প্রতি খুব সফট। তিনি বলছে দাঁড়াও, তোমার ওখানে আমি একটা কসমিক, মানে সেলাই, মানে কসমিক ইয়ে করে কসমেটিক সেলাই করতেছে আর কি। তো মেয়েকে নিয়ে কোথায়, মানে তুই এটা ধর, এটা টান, মেয়ে কিন্তু ঠিকই বাবার পাশে রিফ্লেক্ট করতেছে, হ্যাঁ এরকম করে, মানে অ্যাসিস্ট করতেছে, টানতেছে, ই করছে।
তো এই কথাটা কেন বলতে, দেখেন আমার এই দিক দিয়ে কিন্তু ব্লিডিং হচ্ছে, সমানে ব্লিডিং হচ্ছে, জায়গাটা পুরো রক্ত হয়ে গেছে, কিন্তু মেয়েটার মধ্যে কোনো ভয় নেই। কেন? কারণ ওই যে বাবা মা, ডাক্তার বাবার সাথে সবসময় সে দেখেছে। কিন্তু আমরা যদি হই বা আমাদের বাচ্চারা যদি হয়, ওই দেখে দেখা যাচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছে। তো আমি বলতে চাই যে বাচ্চাদের সবকিছুই প্যারেন্টস এর যে টেন্ডেন্সি বা যে ইয়েগুলা থাকে সেটা বাচ্চাদের মধ্যে রিফ্লেক্ট করে। আবার ধরেন যে আমাদের এখন আমাদের দেশে অত প্রচলন নাই, কিন্তু আমাদের সময়গুলোতে হতো ক্যাডেট কলেজে পড়ানোর একটা, ক্লাস 7-এ উঠলে ক্যাডেট কলেজে পড়ানোর একটা ইয়ে থাকতো আমাদের সময়গুলোতে। এখন তো এরকম নাই, বোর্ডিং স্কুলের প্রচলনও অত বেশি নাই, মাদ্রাসাগুলোতে যদিও থাকে। তো এই বাচ্চাগুলোর মেন্টালিটি চিন্তা করেন, এরা কিন্তু তৈরি হয় স্বনির্ভর ভাবে তৈরি হয়, মানে যা কিছু করতে হবে নিজেকেই করতে হবে। মাদ্রাসায় একটা ছেলের কথা চিন্তা করেন, অথবা ক্যাডেট কলেজের ছেলের কথা চিন্তা করেন, এরা কিন্তু বলবে না, ওখানে যে সুযোগ থাকে না, মা এটা করে দাও, ওটা করে দাও, বাবা এটা এনে দাও, এই রকম চাহিদা কিন্তু তাদের মধ্যে তৈরি হয় না। তারা কিন্তু ওয়ান ম্যান আর্মি, তারা নিজের যুদ্ধ নিজেকেই করতে হবে। প্রবলেম তৈরি হয়েছে, তাকে সলভ করতে হবে এবং সেটা সলভ করে সেখান থেকে বের হতে হবে, এটা তার যুদ্ধ। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এনভায়রনমেন্ট কিন্তু বাচ্চাদেরকে তৈরি করতেছে, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আরেকটা বিষয় আমাদেরকে দেখতে হয়, সেটা হচ্ছে বাচ্চাটা কতখানি ডমিনেটেড হয়, এটা খুব ইম্পর্টেন্ট। কিরকম? বাবা মা সাথে করে খেতে বসছে, মা বকা দেয়, কিচ্ছু খেতে পারে না, এত বড় মেয়ে হয়েছে, মাকেও খেতে দেয় না, বকাঝকা করছে, ন্যাগিং করছে। হয় না? আমাদের ইয়েগুলোতে হয়, প্রত্যেকটা পদে পদে আমরা বাচ্চাদেরকে ন্যাগিং করি, বকাঝকা করি। সেখান থেকে এই বিষয়গুলো থেকে আপনাকে অনুমান করতে হবে যে বাচ্চা কতখানি কোন দিকে যাচ্ছে, তার রিয়াকশনটা কিরকম, সে সঠিক আছে না বেঠিক আছে। আবার দেখা যায় বাবা মা খুব শাই, হয় না, অনেক লজ্জা পায়, বাবা মায়ের শরম পায়, এরকম আছে তো। আর দেখা যাচ্ছে যে এই বাচ্চা হিসাব অনুযায়ী শাই হওয়ার কথা, লাজুক হওয়ার কথা, কিন্তু সে ওরকম হচ্ছে না, বাচ্চা বোল্ড হচ্ছে। তখন আপনাকে বুঝতে হবে এই বোল্ডনেসটা অন্য কিছু নির্দেশ করছে। আপনাকে তার এই বিষয়গুলোকে ইভ্যালুয়েশন করতে হবে, তার এই সিমটম গুলোকে ইভ্যালুয়েশন করতে হবে এবং ওই সিমটম গুলোকে আপনাকে এক্সট্রা মার্ক দিতে হবে। ঠিক আছে? তো আমি এগুলা কারণেই বলি যে বাচ্চারা মূলত কাদামাটির মতো, এবং তার প্যারেন্টস থেকে যা রিফ্লেক্ট করে, সাথে সাথে তার সোসাইটিতে, তার এনভায়রনমেন্ট, আশেপাশে আইপিআর থেকে যা পায়, সে অনুযায়ী তার ডেভেলপমেন্ট হয়। ওই যে বোর্ডিং স্কুলের বাচ্চার কথা বললাম, বোর্ডিং স্কুলের বাচ্চারা কি হয়, অনেক সোশ্যাল হয়, দেখবেন অনেক ফ্রেন্ডস বানায়, কারণ পরিবেশটাই তো ওরকম। যে কোনো পরিবেশে ছেড়ে দেন, ক্যাডেট কলেজের বাচ্চা যে কোনো পরিবেশে ছেড়ে দেন, অ্যাডজাস্ট করে ফেলতে পারে, ইজিলি অ্যাডজাস্টেবল হয়ে যায়, কারণ ওই ছোট থেকেই ওই কালচারে সে মানুষ হচ্ছে। একদম মাদ্রাসার বাচ্চা, যে মাদ্রাসার হুজুররা বা ইয়ারা দেখবেন যে অনেক ব্রড মাইন্ডেড, সেই মাদ্রাসার বাচ্চাদের কালচার এবং মাইন্ডটাই অন্যরকম হয়ে যাবে। খুবই স্বাভাবিক আর কি, এটার জন্য অন্য কোনো সায়েন্স, এটা কোনো রকেট সায়েন্স না, অনেক কঠিন কিছু না। ঠিক আছে? আরেকটা বিষয়, সেটা হলো যে চাইল্ড বা চিলড্রেনের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হলো যে এদের বেসিক ইনস্টিংক্টটা খুব তাগড়া হয়। বেসিক যে প্রবৃত্তি, ইনস্টিংক্ট মানে প্রবৃত্তি, বেসিক প্রবৃত্তি খুব খুব তাগড়া। তার কাছে যা মনে হবে, সে যা ফিল করবে, সে সাথে সাথে এক্সপ্রেস করে দিবে। যদি এই বাচ্চার কাঁদতে ইচ্ছা হয়, করে সবার সামনে কিন্তু কান্না শুরু করে দিচ্ছে, কান্নাটা তার কাছে কোনো ব্যাপারই না। দেখা যাচ্ছে কথার কথা, অনেক বাসায় মেহমান আসছে, আমরা দেখি না ছোট বাচ্চা করে কাঁদছে, সে বুঝবেও না এটা মেহমান নাকি, তার মনে হয়েছে কাঁদতে হবে, কেঁদে দিচ্ছে, কোনো কন্ট্রোল নাই। কিন্তু একজন বড় মানুষ যদি হতো, একজন বড় মানুষ যদি কাঁদতে চায়, তখন কি হয়, তখন তাকে কিন্তু অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু তাকে কন্ট্রোল করে চলতে হয়, হয় কি না? তো ছোট বাচ্চা, তার যদি পছন্দ না হয়, তখন সে কান্না শুরু করে দিতে হবে। তার যদি রাগ চলে আসে, তখন যা ইচ্ছা তা করবে, একদম বাসার লোকজন ধাস ধুস করে সবকিছু ফেলে দিচ্ছে, হঠাৎ করে ইচ্ছা হলো নাচতেছে, হয় কি না? এটা হলো
বাচ্চাদের বেসিক ইনস্টিংক্ট, বাচ্চাদের বেসিক প্রবৃত্তি, ঠিক আছে? আমরা গত ইয়াতেও একটা নাচ দেখেছিলাম, গত ক্লাসেও, আমরা আজকের ক্লাসেও একটা নাচ দেখে একটু মনোরঞ্জন হোক ইয়ে শেষ, আমরা এই বোঝানোর জন্য ইয়ে করলাম, আপনারা মনে হয় খেয়াল করছেন বাচ্চাগুলোর লুক গুলো খেয়াল করতে হয়। হ্যাঁ, ওই মিডিলের বা ওই সাইডের কাপড় পরেছিল, একটা নায়কের স্টাইল। হ্যাঁ, সামনের যে ছিল তার ফেসের মধ্যে কি একদম একটা বোল্ডনেস কিন্তু ছিল, তাই না? আর ওই সাইডে বাম সাইডে যেটা ছিল একটু কম হাসতেছিল, তার মানে অনেকটা সাই, মজা করছে, কিন্তু তার মধ্যে একটা লাজুকতা, এক ধরনের টিমিডিটি, হ্যাঁ টিমিডিটি বলবো না, এক ধরনের শাইনেসি, হ্যাঁ সেরকম ছিল, তাই তো? আর মিডিলেরটা একদম হিরো স্টাইল নাচতেছে, মাঝখানের জন্য কথা বলতেছি। তো আমাদেরকে এইভাবে কিন্তু আচরণ বুঝতে হয়, খুব ভালো করে আচরণগুলা অবজার্ভ করতে হয়। চিলড্রেন কেস টেকিং এর পুরাটাই বেসিক্যালি অবজারভেশনের। এইটা আপনি ম্যাথমেটিক্যাল ওই তথাকথিত গদ কোনো মানে রোগীর মধ্যে ওইভাবে ফিট করতে পারবেন না, আপনাকে অবজার্ভ করেই যেতে হবে, আপনাকে অবজার্ভ করে বুঝতে হবে। হ্যাঁ, আমরা অবজারভেশন যদি করতে পারি, হ্যাঁ, তাহলে আপনি ডেফিনেটলি কেসটাকে খুব ইজিলি ক্র্যাক করতে পারবেন। তবে একটা বিষয় কি জানেন, যে আপনি যখন অবজার্ভ করতেছেন তখন কিন্তু আপনি তো একজন অ্যাডাল্ট পারসন, আপনি ডাক্তারের চেয়ারে বসে আসছেন, ডেফিনেটলি আপনি 4 বছর পড়ালেখা করে 1 বছর অথবা 6 মাস ইন্টার্নি করে আসছেন, তাহলে আপনি অ্যাডাল্ট পারসন। আপনি চেয়ারে বসলেন, বসে নিজেকে অ্যাডাল্ট রূপে যদি আপনি ইন্টারপ্রেট করেন, তাকে অবজার্ভ করে ইন্টারপ্রেট করেন, তাহলে কিন্তু আপনি আশা করেন না যে আপনি পুরোপুরি সিনিয়র ইমাম করতে পারেন। আপনাকে অবশ্যই, আপনি তার সামনে বসে আছেন, আপনাকে চিন্তা করতে হবে তার লেভেলে। হ্যাঁ, আপনি একটা বাচ্চা আসলো, আপনার কাছে একটা বাচ্চা আসলো, এসে আপনি আশা করে বসে আছেন, আপনি বসে আছেন, এসে আপনাকে সালাম দিবে, গুড মর্নিং বলবে, হ্যালো ডাক্তার বলবে, তারপরে একটার পর একটা কমপ্লেন করবে। হ্যাঁ, তার নাম বলবে, তার ঠিকানা বলবে, বয়স বলবে, এরকমটা কিন্তু আশা করাটা খুবই বোকামি, খুবই বোকামি। হ্যাঁ, আমাদের দেশে তো এরকমটা হওয়া সম্ভবই না। যদি 2-1টা বাচ্চা আপনি যদি পেয়েও থাকেন এরকম ম্যানারের, এসে সালাম দিচ্ছে, গট করে একটার পর একটা কথা বলতেছে, মানে খুব ভালো ম্যানার বা এটিকেট দেখাচ্ছে, এরকম যদি পান তাহলে বুঝবেন যে এটাই ওদের প্রবলেম, এটাতে আর এর ওটাই হলো তার সমস্যা। ঠিক আছে, বুঝতে হবে। আমি এই কিছুদিন আগে একটা পেশেন্ট দেখছিলাম, উনি সম্ভবত মানে শিক্ষা অফিসার বা এই রিলেটেড জব করেন, একটু বাইরেই, রাজশাহী শহর থেকে একটু বাইরে উনি আসছেন। তো উনার বাচ্চা বেসিক্যালি কিছু প্রবলেম আছে, এইচডি এই টাইপের। আমি যদিও বাচ্চার ট্রিটমেন্ট দিইনি, বলেছি আপনি আগে ঠিক হন তারপরে আসবো। তো কাজের মেয়েকে নিয়ে আসছে, বাচ্চাকে প্রথম দিন ওই ভিতরের রুমে বসায় রাখছে, বাচ্চা চুপচাপ বসে আছে, ঠিক আছে, একদম চুপচাপ বসে আছে। তো এইভাবে বাচ্চা বসে থাকবে, এটাই প্রবলেম। বাচ্চার 10 মিনিট চুপচাপ বসে থাকার কথা না। হ্যাঁ, ওয়েটিং রুমে মা এই পাশে আসছে আর বাচ্চা ওখানে বসে থাকবে কাজের মেয়ের সাথে, এটা এটাই হলো তার প্রবলেম। আমাদেরকে এই বিষয়গুলো দেখতে হয়। হ্যাঁ, তো আপনি ধরেন এরকম বাচ্চা দেখলেন যে চুপচাপ বসে আছে, 15-20 মিনিট ধরে বসে আছে, কোনো কথা নাই, মা হয়তো হাতে একটা বিস্কিট ধরাই দিয়েছে, বিস্কিট একটা কামড় দিয়ে মনে করেন যে সময় ইয়ে করছে, 5 মিনিট পর আবার একটা কামড় দিচ্ছে, এইরকম যদি দেখেন, তখন আমরা কিন্তু কিছু মেডিসিনের কথা ভাবি, ব্যারাইটাকার হতে পারে, আরো কিছু মেডিসিন হতে পারে। তো ওগুলা হলো অ্যাবনর্মালিটিস, আমি এটা বুঝাতে চাচ্ছি। তো বাচ্চাদের হয় কি, বাচ্চাদের বেসিক ইনস্টিংক্ট, বেসিক প্রবৃত্তি হলো তার যা মন চাইবে সে সেটা করবে। যদি তার মনে হয় যে এই বাচ্চার কথা, মানে যে এই বাচ্চা যদি অসুস্থ না হতো, এডিএইচডি বাচ্চা না হতো, সে যদি তার মন যদি তখন চাইতো যে না আমি মাকে ডাক্তারকে দেখাতে দিবই না,
সে মাকে ধরে টানাটানি করবে, না যাওয়াই যাবে না, তুমি ওখানে যাবে না, চিৎকার চেঁচামেচি হট্টগোল শুরু করে দিবে। কিন্তু তার মন যদি চায়, এরকম আমরা পাই, মা অন মা ইয়ে করবে, কথা বলবে, মাকে কথাই বলতে দিচ্ছে না, মা মনে হচ্ছে যে পুরো স্ট্রাগল করছে বাচ্চাকে চুপচাপ করে বসে রাখতে। বড় বাচ্চা, ধরেন যে 6-7 বছরের বাচ্চা, এরকম আমরা পাই। তো এটাকে আপনার অ্যাবনর্মালিটিস বা ইয়ে ভাবা যাবে না। বাচ্চাদের আচরণ এরকমই হবে, চিলড্রেন বিহেভিয়ার এরকম, তার মন যা চাইবে, তার বেসিক ইনস্টিংক্ট, তার মনের যে প্রবৃত্তি, যেটা যেভাবে ইয়ে করবে সেভাবে সে আচরণ করবে, ঠিক আছে, সেভাবে সে এক্সপ্রেস করবে। তা আপনার কাজ হলো সেগুলোকে অবজার্ভ করা এবং সেগুলোকে নোট করা এবং সেটাকে ইন্টারপ্রেট করা। বাচ্চা তো এসে বলবে না যে লাইট ডিজায়ার ফর, বাচ্চা এসে বলবে না যে প্লেফুল, বাচ্চা এসে বলবে না যে কিউরিয়াস। আপনাকে সেটাকে অবজার্ভ করতে হবে, অবজার্ভ করে ইন্টারপ্রেট করতে হবে। অ্যাটলিস্ট গত মাসে যারা ক্লাস করেছেন তারা তো অ্যাটলিস্ট জানেন যে আমরা কিউরিয়াসটা কিভাবে নিতে পারি, তাই না? এটা আমার মনে হয় কারো ভুল হওয়া উচিত হবে না। আরেকটা জরুরি বিষয় হচ্ছে যে আপনারা যখন চাইল্ড প্রেসক্রিপশন করবেন, তখন আপনার মাইন্ড চাইল্ড লেভেলে নিয়ে যেতে হবে, চাইল্ড লেভেলে নিয়ে যেতে হবে, ঠিক আছে? বাচ্চার এজ যে লেভেলে, সে এজে, ধরেন যে একটা বাচ্চার বয়স হলো 5 বছর, তাহলে 5 বছরের বয়সে আপনি কি করতেন, সেই লেভেলে আপনাকে নিয়ে ইন্টারপ্রেট করতে হবে, ইয়ে করতে, ডিফারেন্সিয়েট করতে হবে। আপনি কখনোই ভাবতে যান না আপনি ম্যাচিউর বলে বাচ্চাও আপনার সাথে ম্যাচিউর আচরণ করবে। আপনি যদি সেটা এক্সপেক্ট করেন, তাহলে প্রবলেম কিন্তু বাচ্চার না, প্রবলেম আপনার। আপনাকে আগে ডাক্তার হতে হবে, খুব সিম্পল মেসেজ, ঠিক আছে? এটা আপনারা মাথায় রাখবেন। তো বাচ্চা যখন অসুস্থ হয়, অসুস্থ হয়ে আমি এবার কিছুদিন আপনাদের জন্য অ্যাকুইট কেসগুলো নিয়ে কিভাবে ডিল করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো খুবই কাজে লাগবে আশা করি। তো বাচ্চা যখন অসুস্থ হচ্ছে, কোনো প্রবলেমে পড়ছে, তখন আপনাকে বুঝতে হবে তার বিহেভিয়ার সম্পর্কে, সে কিভাবে শো আপ করছে আপনার সামনে, সে কিভাবে প্রেজেন্ট করছে। হ্যাঁ, আপনি যখন মানে দেখা যাচ্ছে যে সে যখন ডিস্ট্রেস হয়ে যাচ্ছে, ধরেন যে জ্বর হচ্ছে, শরীর ব্যথা করছে, মাথা ব্যথা করছে, বা মুখ করতে, নড়াচড়া করতে তার ভালো লাগতেছে না, কোনো কিছু করতে চাচ্ছে না, খাওয়া দাওয়া করতে চাচ্ছে না, কথা বলতে চাচ্ছে না, তো এরকম যদি আপনি হতেন তাহলে আপনি কি ফিল করতেন? ধরেন আপনার বা আমার জ্বর হয়েছে, শরীর ব্যথা করছে, মাথা ব্যথা করছে, আমি খেতে ভালো লাগতেছে না, কিছু করতে ভালো লাগতেছে না, তখন আমি কি ফিল করব? ঠিক আছে, আমি তো অ্যাডাল্ট, আমি অ্যাডাল্ট, তাই না? আমি অ্যাডাল্ট, আমার ফিলিংসটা কিরকম হবে? ম্যান টু ম্যান অবশ্যই ডিফার হবে। আমার জ্বর হয়েছে, তাই না? তো আপনি যদি আপনার মতন করে আগে মাইন্ড সেট আপ করে রাখেন যে আমার জ্বর হয়েছে, আমি কাজ করব না, চুপচাপ করে থাকবো, চুপচাপ পড়ে থাকবো, শুয়ে থাকবো, এটা আপনি আপনার মতন করে মাইন্ড সেট আপ করে, কিন্তু বাচ্চা বা চিলড্রেনরা তো এরকম মাইন্ড সেট আপ করা থাকবে না, তাই না? বাচ্চারা তো অবশ্যই এরকম মাইন্ড সেট আপ দিয়ে রাখবে না। আপনারা আমরা কি দেখেছিলাম গত মাসে বেলেডোনার চিলড্রেনরা কি করে? খুব হাসি খুশি খেলাধুলা করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে। ক্লিনিকের মধ্যেও তো আমরা দেখেছি, আমরা পাই, তাই না, যে বাচ্চারা জ্বর হয়েছে কিন্তু অনেক অ্যাক্টিভ, তার অ্যাক্টিভিটিস দেখে আপনার মনে হবে না এই বাচ্চার জ্বর 101 ডিগ্রি, 102 ডিগ্রি, বাচ্চা হাসতেছে, খেলতেছে, হি 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 করতেছে। আপনার মনে হবে জ্বরটা কোথায়? আপনার কাছে মনে হবে জ্বরটা কোথায়? আপনি যদি বাচ্চার মাকে বলেন যে তাকে তো একদম ফ্যান্টাস্টিক লাগতেছে, তাকে তো খুব সুন্দর লাগতেছে, কোথায় কিসের কি? না ডাক্তার সাহেব দেখেন, আপনি ভালো করে দেখেন, ও তো কাঁপতেছে, ও দেখেন কেমন করে, আগে তো এরকম করে বাঁকা হয়ে হাঁটতেছে। মায়ের বেশি প্রবলেম, বাচ্চার জ্বর প্রবলেম দেখা যায় মায়ের। হ্যাঁ, যার 104 ডিগ্রি জ্বর, কথার কথা, বাচ্চা 104 ডিগ্রি জ্বর নিয়ে খেলাধুলা করতেছে, তার মানে কি তার প্রবলেম নাই, সে প্রবলেম অনুভব করছে না, কিন্তু মা জ্বরের জন্য বেশি কষ্ট পাচ্ছে। বাচ্চা বিন্দাস, কিন্তু মা একদম অস্থির। ঠিক আছে, আমরা তো এরকম দেখেছিলাম, খেলাধুলা করে অমুক তমুক হ্যান ত্যান নিয়ে, আমরা বেলেডোনার কথা বলেছিলাম, আরো মেডিসিন আছে যদিও বেলেডোনার কোনো সিরিয়াসনেস থাকে না। তো
এটা বলার উদ্দেশ্য দেখেন, আমরা যখন অ্যাকুইট কেসগুলো আমাদের চেম্বারে পাই তখন আমাদের কাছে কিছু এক্সপেক্টেড, মানে আমরা কিছু জিনিস প্রত্যাশা করি, এক্সপেক্টেড কেস পাই, কিছু পাই হচ্ছে আনএক্সপেক্টেড, যেটা অপ্রত্যাশিত। এক্সপেক্টেড গুলো আমি আলোচনা করব, আনএক্সপেক্টেড গুলো আলোচনা করব। আনএক্সপেক্টেড কি? বাচ্চারা যখন আপনার কাছে আসবে তখন তারা এক, ফেয়ার নিয়ে আসবে, ফেয়ার মানে ভয়, ফেয়ার নিয়ে আসবে। দুই হচ্ছে টিমিডিটি নিয়ে আসবে। তিন হচ্ছে ইরিটেবিলিটি বা অ্যাঙ্গার নিয়ে আসবে। ঠিক আছে? ফেয়ার, ফেয়ারটা কি? ফেয়ার হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক, এটা আপনার কাছে এক্সপেক্টেড। বেশিরভাগ বাচ্চারা এরকম, একজন বাচ্চা একজন ডাক্তারের কাছে আসবে, এটা ধরেই নিতে হবে তার মধ্যে একটা ভয় থাকবে, ফেয়ার থাকবে। দ্বিতীয় কি বললাম? টিমিডিটি। টিমিডিটি, টিমিডিটিটা কি? টিমিডিটি মানে কি বলেন দেখি, আছেন আপনারা? টিমিডিটি মানে কি? সাহসের অভাব। ওপেন আপ। হুম, টিমিডিটি একদম বাংলা ডিকশনারি মানে কি? আমরা অনেকে করে থাকি কি? ভীরুতা, ভীরুতা। ভীরুতা। আচ্ছা, টিমিডিটি আমরা ভীরুতা করি, অনেকে লাজুকতা করে। সাহসের অভাব। কিসের অভাব? সাহসের অভাব। সাহসের অভাব, ঠিক আছে, সাহসের অভাব। তো আসলে টিমিডিটি, লাজুকতা বা সাহসের অভাব কাছাকাছি হয়। লাজুকতা বা ভীরুতা, এটার থেকে, ওই যে ভীরুতা মানে তো সাহস হয়, এটার থেকে আরেকটু বেশি। এটা ভালো করে বুঝে নেন, আজকে যারা আছেন এই ওয়ার্ডটা নিয়ে নেন, এটা শিখে নেন, খুবই কাজে দিবে। টিমিডিটি কিন্তু লাজুকতার থেকে একটু বেশি, ভীরুতার থেকে একটু বেশি। টিমিডিটিতে টিমিডিটিতে হচ্ছে হেজিটেশন থাকে। মূল বিষয় হলো টিমিডিটিতে একটা হেজিটেশন থাকে। হেজিটেশন বুঝি আমরা? হেজিটেশন কাকে বলে? বলবো কি বলবো না, যাবো কি যাবো না, হেজিটেশন থাকে। ঠিক আছে? আমরা যদি লাজুকতা, শরম, হায়া, লজ্জা, হ্যাঁ, এই জিনিসগুলাকে যদি বুঝি তাহলে একটা ওয়ার্ড আছে আমাদের, ব্রাশফুলনেস। ব্রাশফুলনেস, হ্যাঁ, এই ব্রাশ তো না, বাশফুলনেস। বাশফুলনেস, এই বাশফুলের মানেটা হচ্ছে এরকম, লাজুকতা, হায়া। হ্যাঁ, কিন্তু টিমিডিটি মানে সবসময় হলো হেজিটেশন। একবার সামনে গিয়ে কথা বলতে এরা হেজিটেট ফিল করে, ডাক্তারের সাথে কথা বলতে একটা হেজিটেট ফিল করে। এটাকে আমরা খুব প্র্যাকটিক্যাল মিনিং আমি আপনাদেরকে বললাম, টিমিডিটি ইকুয়াল টু হেজিটেশন। ডাক্তারের সামনে কথা বলতে এক ধরনের হেজিটেশন তার মধ্যে আসে, তাই তো? এরপরে 3 নাম্বারটা কি বললাম? এক্সপেক্টেড বললাম হচ্ছে বাচ্চারা আসে তখন ইরিটেবল বা অ্যাঙ্গার। তো এটা তো ইরিটেবল আর অ্যাঙ্গার তো বোঝানোর কিছু নাই, আমরা টাইম টু টাইম বুঝে যাব, আপনারা সবাই বুঝেন। তো মূলত এই 3 ধরনের ইমোশন আমরা চাইল্ড কেস গুলোতে পাই। কোন কেস গুলোতে পাই? অ্যাকুইট কেস গুলোতে, অনেক সময় ক্রনিক কেসও পাই। এই 3 ইমোশন গুলোকে আমরা পাই। তো আপনার সামনে যদি একজন বাচ্চা আসে যার জ্বর হয়েছে বা সর্দি, মাথা ব্যথা, পিঠে ব্যথা, দাঁতে ব্যথা, মাথা ঘোরা, যে কোনো একটা অসুখ, যে কোনো এনিওয়ান XYZ একটা অসুখ, এবং কেসটা যদি অ্যাকুইট হয় তাহলে এই 3টা এক্সপ্রেশন খুব কমন। কি কি কমন বললাম? ফেয়ার, টিমিডিটি, ইরিটেবিলিটি বা অ্যাঙ্গার। এইটা হলো খুব কমন, এই কমনলি আমরা এটা কিন্তু পাই। তো বেশিরভাগ চিলড্রেনের মধ্যে যখন একজন ডাক্তারের কাছে আসে তখন তারা অ্যাফ্রাইড, ভীত থাকে। মা, ডাক্তারের কাছে যাব, ডাক্তার আমাকে কি করবে? ইনজেকশন দিবে না তো? কি করবে? এটা দিয়ে কি হবে, ওটা দিয়ে কি হবে? সব ধরনের ভীতি, টেনশন তার মাথার মধ্যে চলতে থাকে। সে ইজিলি ফ্রাইটেন্ড হয়ে পড়ে। তো অ্যাকুইট কেসে আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে পাই। আমরা কিছু রিমিডিজ নিয়ে আলোচনা করব নেক্সট ইয়াতে ডেফিনেটলি। তো আমি যে জায়গা থেকে এই ক্লাসিফিকেশনের মধ্যে চলে গেলাম সেটা হলো বেলেডোনার জায়গা থেকে। হ্যাঁ, বেলেডোনা নিয়ে আরেকটু ঝালাই করি। সেটা হচ্ছে বেলেডোনাকে আমরা কি বলছি? বেলেডোনা হলো জ্বরের সময় খুব খেলাধুলা করে, তাই না? তার মানে কি প্লেফুল, তাই তো? প্লেফুল। তো আমরা যদি প্লেফুল নিই তাহলে প্লেফুলের মধ্যে কিন্তু আরো মেডিসিন আছে, তাই না? আমরা দেখেন, আমি যদি এটাকে কপি করে আপনাদেরকে দিয়ে দিই,
প্লেফুলের মধ্যে দেখেন অনেকগুলো মেডিসিন আছে। এইডস, এইডস তো পাওয়া যায় না, আমার কাছে আছে অ্যালো, বেল, আর তারপরে আরো কি কি আছে, ইগনেশিয়া, ল্যাকেসিস, হ্যাঁ, তারপর সোরিনাম, পপুলাস, এরকম অনেকগুলা মেডিসিন আছে, তাই না? 27টা মেডিসিন আছে। তো আমি 3টা নিয়ে একটু আলোচনা করি। ধরেন যে সবগুলা নিয়ে আলোচনা করা সম্ভব, কিন্তু আমি 3টা নিয়ে আলোচনা করি। একটা হলো বেলেডোনা, দ্বিতীয়টা হচ্ছে কোকুলাস, তৃতীয় ইগনেশিয়া, আচ্ছা ইগনেশিয়া থাক, তৃতীয় হচ্ছে ল্যাকেসিস। এগুলার খেলাধুলার স্টাইল গুলো একই। তাহলে আমি কি কি বলতেছি? বেলেডোনা, কোকুলাস, ল্যাকেসিস। কোকুলাস তো আপনারা কখনোই জ্বর টরে দিয়েছেন, আমি জানি না দিয়েছেন কিনা। তো এই বাচ্চাগুলা প্রচন্ড জ্বর, জ্বর আসছে, অন্য কোনো সমস্যা হচ্ছে, এরপরেও খেলাধুলা করে, এরপরেও খেলাধুলা করে। সিয়াম এর রেপার্টরি আছে কিনা জানি না, থাক রেপার্টরির দরকার নাই, আমি বলে দিই তাইলে হবে। তো অসুস্থ, তারপরে খেলাধুলা করছে। এই 3টা রূপ মেডিসিনের মধ্যে আমরা বেলেডোনা, কোকুলাস আর কি বললাম, কোকুলাস আর ল্যাকেসিস, এই 3টা মেডিসিনের মধ্যে বেলেডোনা এবং ল্যাকেসিসকে আমরা কিন্তু ফেবুলাসের মধ্যে পাই। ফেবুলাস মানে কি? ফেবুলাস মানে তার ওই অসুস্থতার দিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু কোকুলাসকে আমরা কিন্তু ফেবুলাসের মধ্যে পাই না। কোকুলাস কিন্তু ফেবুলাস না। বেলেডোনা কি? বেলেডোনার ক্ষেত্রে কি হয়? কোনো লোড নিতে চায় না, লাইট ডিজায়ার ফর। সে বেলেডোনা কিন্তু শুধু লোড নিতে চায় না, লোড দিতেও চায় না, দুটাই তার পছন্দ না। সে নিজে লোডও নিবে না, কাউকে লোডও দিবে না, সে লোডও দিতে পছন্দ করে না। অসুস্থতা নিয়ে সে এক জায়গায় ব্লক হয়ে থাকতে চায় না, এক জায়গায় আবদ্ধ হয়ে থাকতে চায় না। এটা হলো বেলেডোনা। খুব একটা মানে যে কোনো অসুখ নিয়ে সে এক জায়গায় ব্লক হয়ে পড়ে থাকবে, ব্লক তো বুঝেন, এক জায়গায় পড়ে থাকবে, এই জিনিসটা সে করবে না। অসুস্থতা নিয়ে তার কোনো সিরিয়াসনেস নাই, ফেবুলাস বললাম, কোনো সিরিয়াসনেস নাই। অসুখ হয়েছে, সে ভাবা শুরু করলো, আল্লাহ এ কি হলো, এরকম কেন হলো, এটা কিন্তু বেলেডোনা করবে না। এই এই ছোট্ট একটা জায়গা থেকে কিন্তু বেলেডোনা আর স্ট্যামোনিয়ামের মধ্যে পার্থক্য করা যায়। আমি পার্থক্যের বিষয়ে পরে আসছি, এত ইয়ের দিকে যাব না। কি হয়েছে, এই এটা বেলেডোনার মধ্যে পাবেন না। তার কাছে কখনোই এরকম মনে হবে না বেলেডোনার কিছুটা কষ্ট হচ্ছে, সে বলে বাদ দাও, ঠিক আছে, এখন তো কাজ একটু হচ্ছে, ঠিক আছে, আমি তো কাজ করতে পারছি, করতে দাও। বেলেডোনা মজা করবে, খেলবে, ফুর্তি করবে, মাস্তি করবে। অসুস্থ বাচ্চারা এই কাজ করে, কিন্তু কতক্ষণ সে এরকম করবে এইটা কিন্তু জানার, এইগুলা কিন্তু বইয়ে নাই। এইটা এই লাইনটা আপনি আমাকে কোনো বই থেকে দেখাতে পারবেন না। বেলেডোনা কতক্ষণ এই মাস্তিতে থাকবে? আজীবন? কতক্ষণ ফেবুলাস থাকবে? আজীবন? কতক্ষণ প্লেফুল থাকবে? আজীবন? ডেফিনেটলি নট, আজীবন না। বেলেডোনা মজা করবে, খেলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে অসুস্থ হয়ে যায়, এই সরি অ্যাঙ্গুইশ হয়ে পড়ে। অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে বুঝি, অ্যাঙ্গুইশ মানে হচ্ছে ফিজিক্যালি এবং মেন্টালি ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে, ততক্ষণ পর্যন্ত বেলেডোনা মাঝ মস্তি করবে, খেলা করবে। তো অ্যাঙ্গুইশে যখন বেলেডোনা যাবে তখন সে কি করবে? আমরা জানি অ্যাঙ্গুইশে যখন বেলেডোনা যায়, অ্যাঙ্গুইশের মধ্যে যখন মানে ফিজিক্যালি এবং মেন্টালি সে যখন ডিস্ট্রাক্টেড হয়ে পড়ে, কি ডিস্ট্রেস হয়ে পড়ে, তখন সে কি করে? উইপিং করবে। হ্যাঁ, আমাদের রুব্রিক্স আছে অ্যাঙ্গুইশ উইপিং উইথ, রুব্রিক্স একটাই, অ্যাঙ্গুইশ উইপিং উইথ। বেলেডোনা তখন তার খেলাধুলা সব বন্ধ, তখন তার ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ওই ইয়েগুলো বন্ধ। তাহলে কি হলো? বেলেডোনা সবসময় কিন্তু স্মাইলিং করবে না, সব সময় প্লেফুল থাকবে না, অল টাইম মাস্তিতে থাকবে না, ফেবুলাস সব সময় থাকবে না, লাইট ডিজায়ার ফরে সব সময় থাকবে না। তবে এটা ঠিক
বেলেডোনা ম্যাক্সিমাম টাইম ওরকমই থাকে, খুব অল্প সময়ের জন্য এরা অ্যাঙ্গুইশ হয়ে যায়, খুব অল্প সময়ের জন্য ওরা অ্যাঙ্গুইশ হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে সে কান্না করে দিল, অ্যাঙ্গুইশ, উইপিং উইপিং উইথ অ্যাঙ্গুইশ চলে আসলো, কান্না করে দিল। এবার তার বেসিক ক্যারেক্টার কি থাকে, আমরা বেলেডোনা গত মাসে আমরা কি বলতেছিলাম, বেসিক ক্যারেক্টার নাও সিক নাও ওয়েল বলছিলাম না, নাও সিক নাও ওয়েল, মনে আছে? এই এই সুস্থ এই অসুস্থ, এই অসুস্থ এই সুস্থ। মনে করেন এখন সে উইপিং উইথ অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ উইথ উইপিং, যাই হোক, অ্যাঙ্গুইশ উইথ উইপিং হলো, তার মেন্টাল ডিস্ট্রেস হলো, ফিজিক্যাল ডিস্ট্রেস হলো, অনেক বেশি কান্না করলো। ঠিক পর মুহূর্তে সে ফিল করার যখনই শুরু করবে যে না আমার ডিস্ট্রাক্টনেসটা কমে গেছে, আমার অ্যাঙ্গুইশ ভাবটা কিছুটা চলে গেছে, আমি কিছুটা বেটার ফিল করছি, সে সাথে সাথে আবার খেলা শুরু করে দেবে। তাহলে এখানে ঠিক কি হলো, আগের মুহূর্তে কান্না ছিল, পরের মুহূর্তে সে খেলা শুরু করে দিল। তাহলে ওই বেসিক ক্যারেক্টারেই তো আমরা পেলাম, নাও সিক নাও ওয়েল, বেসিক যে ক্যারেক্টার সেটাতে চলে আসলো। তাহলে বেলেডোনা এমন একটা রেমেডি যেখানে নর্মাল এক্সপ্রেশনে ফেয়ার সহ অন্য রূপ গুলা কিন্তু পাওয়া যায় না, যে যেটার কথা বললাম, ফেয়ার, টিমিডিটি, ইরিটেবিলিটি, এইটা কিন্তু বেসিক ইয়েতে আপনি আপনার চেম্বারে আপনি পাবেন না, বাচ্চাদের ক্ষেত্রে আপনি ওইভাবে পাবেন না। যদি ওই বাচ্চা অ্যাঙ্গুইশ স্টেটে আসে তখন পাবেন, এবং এইটা খুবই কম। ধরেন যে 95 ভাগে আসবে ওই ফেয়ারলেস, টিমিডিটি লেস, ইরিটেবিলিটি, অ্যাঙ্গারলেস, হয়তো 5% বেলেডোনা আপনার কাছে আসবে ওই অ্যাঙ্গুইশ উইপিং এ। ঠিক আছে, তাহলে বেলেডোনা প্লেফুল নিয়ে আসবে, এরা ফেবুলাস থাকবে, লাইট থাকবে, এই তো, এরা লোড নিতে চাইবে না, আমি অসুস্থ, আমি অসুস্থ এটা আমি বলবো না, আমি এরকম লোড নিব না, আমি রিল্যাক্সে থাকবো, এটাই বেলেডোনার চাহিদা। এজন্য সে কি করবে, এজন্য সে বলবে যে না আমি সুস্থ আছি। ওয়েল সেজ হোয়েন ভেরি সিক, বেলেডোনা আমরা দেখেছি, তাই না? তো ল্যাকিসিসও তো খেলা করে, ল্যাকিসিসও এরকমই বেলেডোনার মতনই, কিন্তু ল্যাকিসিস কি করে, ল্যাকিসিসটা কিরকম, গতবার মনে একটু বলেছিলাম, আবার একটু ঝালাইনি। ল্যাকিসিসটা কিরকম, ল্যাকিসিসের মেইন বা কোরটা কি, কোর ফিলটা কি, ল্যাকিসিসের কোরটা হলো অ্যামিউজমেন্ট, মজা। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে একজন ব্যক্তি অসুস্থ, একটা বাচ্চা অসুস্থ, তার মধ্যে সে অসুস্থ অবস্থায় কি করে, কিভাবে অ্যামিউজমেন্ট করবে, মজা করবে কিভাবে, অ্যামিউজমেন্ট মানে কি, মজা, আনন্দ, ফুর্তি, মাস্তি, কিভাবে অ্যামিউজমেন্ট করবে? সেটা এরকম, আপনার কাছে ল্যাকিসিসের বাচ্চার মা এসে বলবে যে ডাক্তার সাহেব সকাল থেকে সে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে, অথচ তার জ্বর আসছে, গলা ব্যথা, কাশি হচ্ছে, সেটা নিয়ে সে কোনো কমপ্লেন করছে না। ভালো করে খেয়াল করেন, মা এসে বলতে যে সকালে ঘুম থেকে উঠে ডাক্তার সাহেব মোবাইল নিয়ে পড়েছে, আর খেলছে তো খেলছে, কাশছে, জ্বর আছে, কোনো কমপ্লেন নাই। কিন্তু খেলতে খেলতে মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ বাচ্চা এসে বলে, মা দেখো আমার গলা ব্যথা করছে, মা মা আমার মাথা ব্যথা করছে, এটা দেখো ওটা দেখো, বললো, বলে আবার চলে গেল, আবার খেলা শুরু করলো। মা হয়তো বললো যে এখন তুমি একটু শো, আমি বিকাল বেলা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে আবার শুয়ে আবার খেলা শুরু করলো। এরকম প্রেজেন্টেশন আমরা ল্যাকিসিসের বাচ্চাদের ক্ষেত্রে, ল্যাকিসিসের পেশেন্টের মধ্যে আমরা পাই। আবার এরকম ল্যাকিসিসের বাচ্চারা আপনারা পাবেন সারাদিন খেলাধুলা করেনি, খেলাধুলা করেনি, অনেক বাচ্চা আছে খালি খেলতেই থাকে, মাঠে দৌড়াদৌড়ি, এখানে ওখানে যাওয়া যায়। এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে খেলতে থাকতেছে না, কি করছে, সে সারাদিন বাসায়, বাসার বাইরে বাড়ায় না, রুম থেকে বাড়ায় না, এরকম ল্যাকিসিসের বাচ্চা পাওয়া যায়। কি করছে, শুয়ে শুয়ে টিভি দেখছে, টিভি দেখছে, কি দেখছে, কার্টুন দেখছে। এবার টিভিটা বন্ধ করে দেন, যেই বন্ধ সাথে সাথে পেরেশানি শুরু, জ্ঞানর 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 জ্ঞানর, তার অ্যামিউজমেন্ট চলতেই থাকে, তার অ্যামিউজমেন্ট প্রয়োজন হতেই থাকে। হ্যাঁ, আমরা দেখেন, আমরা রেপার্টরি থাকলে আমরা দেখতে পাইতাম আমাদের আছে কি অ্যামিউজমেন্ট ডিজায়ার ফর
প্লেফুল, ফেবুলাস, ফেবুলাসের মধ্যে আমরা ল্যাকিসিসকে দেখলাম, তাই না? ফেবুলাস, অনেক মেডিসিন আসবে, কিন্তু আমাদেরকে আরো একটু টুকটুক করে আগায় আগায় যেতে হবে। তো বাসার লোকজন পেরেশান হয়ে পড়েছে, ওরে বাবা 102 ডিগ্রি জ্বর, বাচ্চার মানে একদম মাথা গরম হয়ে আছে, হ্যাঁ একদম অস্থির। হ্যাঁ, বাচ্চার মা, জ্বর হয়েছে বাচ্চার, একদম গরম হয়ে গেছে, একদম এই বাপরে বাপ, মা আমার সোনা মানিক, এরকম ইয়ে হলো, একদম ইয়ে করতেছে। জ্বর হয়েছে বাচ্চার আর ভুগছে বাচ্চার মা, কষ্ট হচ্ছে মার, মা চলে যাচ্ছে ফেয়ারে, মায়ের অবস্থা খারাপ, আর বাচ্চা টম এন্ড জেরি দেখতেছে আর হি হি করতেছে, খিলখিল করতেছে, কার্টুন দেখতেছে। ওয়াও ওয়াও কি মজা, মা বাবা কি মজা, ফ্যান্টাস্টিক, ওয়াও ওয়াও। বা এই লেগেছে বাচ্চারা এরকম এরকম করে, ফ্যান্টাস্টিক, লাফাচ্ছে বাচ্চা। এইভাবে তার অ্যামিউজমেন্ট চলতে থাকে। ল্যাকিসিসটা এরকমই হয়। এরপরে প্লেফুলের কথা বলতেছিলাম হচ্ছে কোকুলাস, তাই না? কোকুলাস, 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 কোকুলাসের মধ্যেও আমাদের প্লেফুল। কোকুলাসের প্লেফুলটা কিরকম, কেন, কিভাবে? দেখেন, কোকুলাসের প্লেফুলটা বুঝতে গেলে আমাদের একটা রুব্রিক্স আছে, সেটা বুঝতে হবে। হ্যাঁ, আমি রুব্রিক্সটা তুলে নিয়েছি, আপনারা এটা রেপার্টরিতে পাবেন, আমি দিয়ে দিচ্ছি। ডেলুশন, ডালনেস, আন্ডারস্ট্যান্ড, ডাজ নট, কোশ্চিন অ্যাড্রেস টু হার, রিপিটেশন অনলি আফটার। আন্ডারস্ট্যান্ড, ডাজ নট, কোশ্চিনস অ্যাড্রেস টু হার, রিপিটেশন অনলি আফটার। অনেক বড় ভয়ানক রুব্রিক্স, আমি অত বড় করে বোঝাচ্ছি না, আমি ছোট্ট করে বোঝানোর চেষ্টা করছি খুব সিম্পল ওয়ার্ডে। এই কোকুলাসের মেধাটা এতটাই ডাল, এতটাই ডাল, ডাল তো বুঝেন, ডাল মানে আবার এই ডাল খাচ্ছে সেই ডাল না, হ্যাঁ ডাল ঢুকে না মাথার মধ্যে যে জিনিস, হ্যাঁ ডাল, এতটাই ডাল যে আপনি তাকে একই প্রশ্ন রিপিটেড বলছেন, মানে দুবার তিনবার করে আপনি প্রশ্ন করছেন, দুবার তিনবার প্রশ্ন করছেন, রিপিটেড প্রশ্ন করছেন, তারপরে তার প্রশ্ন, তাও দেখা যাচ্ছে প্রশ্ন বুঝে আসছে না। এখানে তার প্রশ্নটা, মানে এখানে তার জন্য প্রশ্নটা কি, জ্বর হয়েছে, মাথা ব্যথা করছে, শরীর ব্যথা করছে, তার কষ্ট হচ্ছে, এগুলো যতক্ষণ পর্যন্ত না অনেক বেশি হবে, অনেক তীব্রতর হবে, ততক্ষণ পর্যন্ত তার বুঝে আসবে না, সে বুঝতে পারবে না যে আমার কোনো কষ্ট হচ্ছে বা আমার কোনো প্রবলেম হচ্ছে। এটা কোকুলাস বুঝতে পারে না। তার কোনো একটা কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, এই প্রশ্নটা যতক্ষণ না রিপিটেড করা হচ্ছে ততক্ষণ সে বুঝতে পারে না। এটা হলো ওই ইয়েটা রুব্রিক্সটাতে বোঝানো হয়েছে। মা বলে যে, বাচ্চার মা বলে যে বাচ্চার 101 ডিগ্রি জ্বর আসছে, তবুও সে খেলতে থাকে। 101 ডিগ্রি জ্বর নিয়ে সে খেলছে খেলছে, আমি তো বেলেডোনা বলছি, আপনি বেলেডোনা দিয়ে দিলেন, কাজ হচ্ছে না। কিন্তু একটু বুঝতে হবে, থামেন, রুকো যারা, রুকো, বলি না, তো দাঁড়ান, দাঁড়া একটু চিন্তা করেন, শুধু খেললেই ইয়ে নিয়েন না, বেলেডোনা দিয়েন না। আমরা তো ধীরে ধীরে একটু লোড বাড়াবো না। প্রথম প্রথম মাসে তো বলেছে বেলেডোনা দেন, এবার তো আপনাদের জ্ঞান পাকা হয়ে গেছে, এখন তো আরেকটু লোড দিব, আরেকটু অ্যাডভান্স বানাবো আপনাদেরকে। তো 101 ডিগ্রি জ্বর, তবুও সে খেলছে, সে যেন কিছু বুঝতেই পারছে না যে তার জ্বর আসছে। এবার যখন জ্বর 101 ডিগ্রির উপরে চলে গেল, এবার তার মধ্যে বুঝ চলে আসলো, সে ডিস্টার্ব অ্যাভার্স হয়ে গেল, রেস্টের মধ্যে চলে গেল, হোয়াইট 1-2 মধ্যে চলে গেল। এবার কোকুলাসের অবস্থা খারাপ হতে থাকবে, কোকুলাসের অবস্থা এবার খারাপ হতে থাকবে। বাচ্চা খেলছে, বাবা মা তখন বলতে থাকবে, বা বলে এই আসো আসো, তোমার অনেক জ্বর হয়েছে বাবা, শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো তো। বাচ্চা বলে না 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 না, আমি খেলবো না, এটা আমাকে করতে দাও, এটা আমাকে করতে দাও, এটা আমাকে খেলতে দাও, আমি এটা ইয়ে করব। বাচ্চা বুঝেনি, কিন্তু বারবার ইয়ে করার পরে যখন তার বুঝে আসবে, তখন সে কিন্তু রেস্টে চলে যাবে, ডিস্টার্ব অ্যাভার্স বিং এর মধ্যে চলে যাবে, তখন সে কোয়াইট হয়ে যাবে। এটা হলো কোকুলাসের ডালনেস। তাহলে ল্যাকিসিস কি করছে? ল্যাকিসিস অ্যামিউজমেন্ট চাই, শুয়ে শুয়ে কার্টুন দেখছে, বাহ বাহ বাহ, কি মজা কি মজা। আর মাঝে মধ্যে মাম্মি গলা ব্যথা, মাথা ব্যথা, এই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার শুরু করে দিচ্ছে কি। ঠিক আছে, ল্যাকিসিস। বেলেডোনা মাস্তিতে থাকে, খেলতে থাকবে, এটা করবে ওটা করবে, কাশি হচ্ছে, ব্যথা করছে, তারপর
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার কিছু হয়নি, বেলেডোনা আমি ঠিক আছি, না না আমি কাশিনি, আমি কাশিনি, আমার কোনো কষ্ট হচ্ছে না। কেন? কষ্টের কথা বললে মা বলে "এই, যা শুয়ে পড়"। ওই যে বললাম এক জায়গায় স্টাক হয়ে থাকতে চায় না, এক জায়গায় মানে ব্লক হয়ে থাকতে চায় না। এই কথা যদি, আমার অসুস্থতার কথা যদি মা জেনে যায় তাহলে তো আমাকে খেলতে দেবে না। এই জন্য আমরা বেলেডোনাতে পাই ওয়েল সেজ হি ইজ ওয়েল হোয়েন ভেরি সিক, অনেক অসুস্থ তারপরেও বেলেডোনার বাচ্চা বলবে না না আমার কিছু হয়নি, আমি ঠিক আছি ঠিক আছি। কারণ বলে ফেললে আপনি রেস্ট্রিকশন দিয়ে দিবেন, তাকে স্টাক করে দিবেন, একটা জায়গায় আটকায় দিবেন। ঠিক আছে, অনেক জ্বর, না 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 আমি ঠিক আছে, আই এম ওকে, ওকে আই এম ওকে অলরাইট। বেলেডোনা আর কোকুলাস বুঝতেই পারে না যে তার আসলে জ্বর নাকি, ওই কারণে সে খেলতে থাকে। আর ল্যাকেসিস জ্বর আছে বুঝছে, সবই ঠিক আছে, কিন্তু সে অ্যামিউজমেন্টে থাকতে চায়, অ্যামিউজমেন্ট চাই, হি হি হি। যদি খেলতে না যেতে দেয়, নো প্রবলেম, মোবাইল আছে, মোবাইল নালে টিভি আছে, নাহলে আরেকটা কিছু আছে, চলতেই থাকে। তো এই যে এই আলোচনাগুলো করলাম, এগুলো হলো আনএক্সপেক্টেড বিহেভিয়ার, আনএক্সপেক্টেড। এগুলো আসলে ক্লিনিকে আমরা এক্সপেক্ট করি না। আমরা এই ক্লিনিকে এক্সপেক্ট করি কি কি, প্রথমে বললাম কি কি করি, মনে আছে বলেন দেখি, কি কি করি? বাচ্চারা জ্বর নিয়ে আসবে, আমরা আমাদের কাছে এক্সপেক্টেড কি থাকবে? নতুন বাচ্চা আপনার কাছে আসছে, তাহলে এক্সপেক্টেড হলো ফেয়ার, টিমিডিটি, ইরিটেবিলিটি, অ্যাঙ্গার, এই তিনটা বিষয় এক্সপেক্টেড। আর এই যে জ্বর আসছে, খেলাধুলা করছে, ছোটাছুটি করছে, অমুক তমুক, এগুলো হলো আনএক্সপেক্টেড। আমরা কিন্তু এইভাবে বাচ্চাদেরকে ছোট ছোট করে পার্থক্য করতে পারি।